শুক্রবার রাতেও কিন্তু খেলা ছিল। ইউভেন্টাস মাঠে নেমেছিল যেহেতু আতলেতিকোর সাথে তাদের বিগ ম্যাচ আছে, ফার্স্ট লেগে 2-0 গোলে হেরে এসেছে নিজেদের মাঠে খেলা। তারা শুক্রবারে তাদের ম্যাচটা খেলেছে এবং ম্যাচটা 4-1 গোলে জিতেছে। বড় তারকাদের বেশিরভাগকে আসলে বিশ্রাম দেওয়া হয়েছিল। স্ট্র্যাটেজিটা একেবারে দারুণ ভাবে কাজে লেগেছে, কারণ রোনালদো দিবালারা সতেজ থেকে আসলে আতলেতিকোর সাথে মাঠে খেলতে যা নামবেন এবং 3 পয়েন্টও তারা আদায় করে নিয়েছেন। কিভাবে দেখছেন? দেখুন, রোনালদো, দিবালা বা মারিও মানজুকিচ কাউকে কিন্তু কোচ অ্যালেগ্রি কিন্তু মাঠে নামাননি। তার একটাই কারণ, আপনি যেটা বলছেন যে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ফিরতে লেগে যে ম্যাচটা, সেটা কিন্তু আসলে এই মৌসুমে যে ইউভেন্টাস ক্রিস্টিয়ানো রোনালদোকে রিয়াল থেকে টেনে নেওয়ার যে কারণটা ছিল চ্যাম্পিয়ন্স লিগ টার্গেট করে, সেটা কিন্তু বেশ বড় একটা ধাক্কা খেয়েছে। তো ওই ম্যাচটা টার্গেট করেই কিন্তু কোচ এখন ট্যাকটিক্স সাজাবেন। আমার কাছে যেটা মনে হয় নাবিল, তবে তরুণ দল নামিয়েও কিন্তু ইউভেন্টাস বেশ ভালো খেলেছে। 4-1 গোলে যেটা জিতেছে। আপনি ময়েস কেইনের কথা আলাদা করে বলতেই হয়। এই তরুণ এই সিজনের এই প্রথম ম্যাচ খেলতে নেমেছেন ইউভেন্টাসের হয়ে, কিন্তু তিনি কিন্তু বেশ ভালো খেলেছেন, 2টো গোল করেছেন। আমরা জানি যে সেই ইতালি ন্যাশনাল ফুটবল টিমের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে যেতে পারেন। 19 বছর বয়সে একজন তরুণ ফুটবলার, যার তার যে গতি, তার যে ক্ষিপ্রতা কিংবা তার যে ফিজিক্যালি যে স্ট্রং, তিনি কিন্তু সেটা প্রমাণ করে দেখিয়েছেন এবং একটা সুযোগ পেয়েছেন, সুযোগটা কিন্তু বেশ ভালোভাবে কাজে লেগেছেন। আমার কাছে যেটা মনে হয়, এই পুরো স্ট্রং সেরা একাদশ না নামিয়ে অ্যালেগ্রি মোটেও ভুল করেননি। কোনোভাবেই তার এই লিগ কোনো সংখ্যার মধ্যে নেই। পুরোপুরি এখনো লিগে শক্ত অবস্থানে রয়েছেন, টপ পজিশনে রয়েছে এবং শিরোপার দিকে এগিয়ে যাচ্ছেন। তবে ইউভেন্টাসের টার্গেট যেটা ছিল সেটা আপনি যেটা বললেন, সামনে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ, এবং ওই ম্যাচ টার্গেট করে ইউভেন্টাস এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং গতকালকে রাতে ম্যাচটাই সেটা প্রমাণ করে দেয় যে তারা আসলে কাউকেই এখন এই ম্যাচ নিয়ে বেশ বড় কিছু ভাবছে এবং তারা সেরা তারকাদের নিয়েই কিন্তু মাঠে নামবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। রাজুর রহমান থাকুন আমাদের সাথে। আমরা আজকে রাতে আসলে যে ম্যাচগুলো আছে, কাদের সাথে কার খেলা, কার হোম বেরংটা খেলা, সেগুলো একটু দেখে নিয়ে আরেকবার যুক্ত হচ্ছে আপনার সাথে। দর্শক, আমরা একটু দেখে নিতে চাই আজকে রাতে স্যাটারডে নাইটে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে যে বড় দলের খেলাগুলো আছে সেগুলো আসলে কখন কোথায় অনুষ্ঠিত হবে। আমরা যদি খেয়াল করি, রাত 8:30 বায়ার্ন ভার্সেস ভলসবুর্গ, জার্মান বুন্দেসলিগার ম্যাচ। একই সময়ে কিন্তু ডর্টমুন্ড এবং স্টুটগার্ট, বায়ার্ন ডর্টমুন্ড দুইটা দলের কিন্তু পয়েন্ট আসলে সমান শীর্ষস্থানে আছে। তো দুই দলের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সাউদাম্পটনের মাঠে খেলতে যাবে টটেনহাম। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা ঠিক আধ ঘন্টা পরে রাত 9টায় এই ম্যাচটা শুরু হবে। ম্যান সিটি ওয়াটফোর্ডের খেলা রাত 11:30। ইংলিশ প্রিমিয়ার লিগেরই ম্যাচ। ম্যান সিটি কিন্তু ইপিএল এ বর্তমানে শীর্ষে আছে এবং লিভারপুলকে টপকে গেছে তারা। এছাড়া বার্সেলোনা আছে ভায়াকানোর সাথে খেলা ঠিক একই সময়ে স্প্যানিশ লা লিগায়। বার্সেলোনা তাদের ম্যাচটা খেলবে এবং এই সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক রাজিউর রহমান। রাজুর, বার্সেলোনা দিয়ে শুরু করতে চাই। 11:30টার সময় ম্যাচটা শুরু হবে, ভায়াকানোর সাথে খেলা। বার্সেলোনার জন্য আসলে এই সপ্তাহের যে মধ্যখানে তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে হবে, লিওর সাথে ম্যাচ। সেই ম্যাচটাতে গুরুত্ব দিতে হচ্ছে যেহেতু তারা লিওর মাঠ থেকে গোল শূন্য ড্র নিয়ে ফিরেছে। তো ভালভার্দে কি আসলে শুরুর একাদশে বেশ কয়েকটি বিশ্রাম দিতে পারেন বলে মনে করেন? আমার কাছে মনে হয় বিশেষ করে রায়ো ভায়াকানোর অবস্থা যদি আপনি পয়েন্টগুলি দেখেন, টেবিলে একদম তলানের দিকে আছে, তারা 19 বা 20 নম্বরে আছে আমাদের যতটুকু মনে হয়। যেহেতু হোম ম্যাচ ন্যু ক্যাম্পে খেলা, সেক্ষেত্রে আন্ডারসন ভালভার্দের সামনে সুযোগ থাকছে যে মেসি, সুয়ারেজ কিংবা কোতিনহো, তাদের তিনজনের একজনকে হয়তো খেলিয়ে বাকি দুজনকে বিশ্রাম দেওয়ার একটা সম্ভাবনা আছে এই ম্যাচে। ন্যু ক্যাম্পে খেলা বেঞ্চের কয়েকজন প্লেয়ারকে এই ম্যাচটাই সুযোগ দেওয়ার কথা, যেহেতু ভায়াকানো টেবিলে ভালো অবস্থানে। তো এই ম্যাচে আবার পয়েন্ট টেবিলে আপনি যদি দেখেন আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের কিন্তু বেশ ভালো একটা 7 পয়েন্টের একটা ব্যবধান রয়েছে। সেক্ষেত্রে সেই কথা বিবেচনা করলে আজকের ম্যাচে বার্সেলোনা সেরা একাদশের পরিবর্তন আসতেই পারে। ম্যান সিটির কথা যদি বলি, ম্যান সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে আজকে রাতে মাঠে নামবে। আপনার কাছে কি মনে হয়, ম্যান সিটিও কি আসলে একই স্ট্র্যাটেজি ফলো করবে? না, আমার কাছে এটা কোনোভাবে মনে হয় না, কারণ ম্যান সিটি খেলা যদিও হোম ম্যাচ, তারা কিন্তু ওয়াটফোর্ডের বিপক্ষে, এবং এই মৌসুমে যদি আপনি দেখে থাকেন যে টেবিলের টপ 4 এর পরে যে দলগুলো খেলে থাকে, তারা কিন্তু ওয়াটফোর্ড কিন্তু বেশ ভালো খেলছে। বিশেষ করে ডিপের কথা বলতে তাই দারুণ ফর্মে আছে, এবং ওয়াটফোর্ড কিন্তু যে কোনো সময় কিন্তু একটা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে ম্যান সিটির সামনে। বিশেষ করে 21 দিনের একটা গ্যাপ পড়ে যাচ্ছে নাবিল ইপিএল এ, সামনে একটা লম্বা বিরতি আছে। তো এই বিরতির আগে কিন্তু ম্যান সিটি কোনোভাবেই চাবে না যে লিভারপুলকে আরেকবার সুযোগ করে দেওয়া পয়েন্ট টেবিলে টপ পজিশন। কম্বোডিয়ার বিপক্ষে আজ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় বিকাল 5:30টায় শুরু হবে এই ম্যাচ। কম্বোডিয়া পৌঁছে প্রথম দিন হালকা স্ট্রেচ করে দিন কাটায় বাংলাদেশ। ম্যাচের আগের দিন মাঝ মাঠের দখল, গোল করার দক্ষতা যাচাই করেন হেড কোচ জেমি ডে। বাংলাদেশের প্রধান সমস্যা কম্বোডিয়ার কন্ডিশন। রাজধানী নমপেনের তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এ মাসেই বাহরাইনে এফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের বাছাই। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচটি এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতিমূলক ম্যাচ।
দর্শক আমরা একটু ম্যাচের যে ভার্সেস কার্ডটা একটু দেখে নিতে চাই। ম্যাচটা আসলে কয়টার সময় শুরু হবে এবং কোন মাঠে খেলাটা হবে। কম্বোডিয়া বাংলাদেশ, কম্বোডিয়ার মাটিতে খেলাটা হবে এবং কম্বোডিয়ার নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে এই ম্যাচটা শুরু হবে বিকাল 5:30টায়। আমরা একটু কম্বোডিয়া এবং বাংলাদেশের শেষ যে কয়টা ম্যাচ হয়েছে সেই ম্যাচের ফলগুলো একটু জেনে নিতে চাই। আমরা সেই কার্ডটা যদি একটু দেখে নেই, বাংলাদেশ 2 কম্বোডিয়া 1 2006 সালে এই ম্যাচটা হয়েছিল। এছাড়া বাংলাদেশ 1 কম্বোডিয়া 1 2007 সালে পরের বছর যে ম্যাচটা হয়েছিল এবং শেষ লড়াইয়ে বাংলাদেশ জিতেছিল এনামুলের একমাত্র গোলে 1-0 গোল ব্যবধানে এবং 2009 সালে 2006 থেকে 9 এই 4 বছরের মধ্যে কিন্তু এই দুইটা দল টানা 3টা ম্যাচ খেলেছে এবং 2019 সাল ঠিক 10 বছর পরে আজকে আরো একটা প্রস্তুতি ম্যাচ, এই ম্যাচ নিয়ে কথা বলবো। এছাড়া ইউরোপিয়ান কাপ ফুটবল তো থাকছে। আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক রাজুর রহমান, যুক্ত আছি তার সাথে। রাজুর, এই ম্যাচটা নিয়ে যদি কথা বলি, প্রায় 6 মাস বিরতি, এরপর আবারও মাঠে নামছে বাংলাদেশ। তবে অনূর্ধ্ব-23 বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে কিন্তু দেখছেন কোচ জেমি ডে এই ম্যাচটাকে এবং দল বাছাই থেকে শুরু করে আপনার ওই টুর্নামেন্টটাকে পাখির চোখ করেই কিন্তু একাদশ সাজাবেন। কি মনে করছেন আপনি? বাংলাদেশের জন্য আসলে এটা একটা গ্রেট টাইম বলা যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য। বাংলাদেশ আপনি যদি কোচের কথা চিন্তা করেন, যে জেমি ডে খুবই সৌভাগ্যবান একজন কোচ, যে মুহূর্তে তিনি বাংলাদেশ দলকে নিয়ে কম্বোডিয়া গিয়েছেন এই প্রীতি ম্যাচ খেলার জন্য। নাবিল, আপনি যেটা বললেন যে 6 মাসের একটা বিরতি আছে, তবে 6 মাসের বিরতি এখানে ফ্যাক্ট না। ফ্যাক্ট যেটা হচ্ছে সেটা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আপনি যদি এখন ডিফেন্স লাইন থেকে শুরু করে অ্যাটাকিং পুরো মাঠটা দেখেন, মাঠে কিন্তু যে 11 জন ফুটবলার খেলবেন, 11 জন ফুটবলার যদি সাজাতে হয়, পুরো দলটা যদি সাজাতে হয়, সেক্ষেত্রে জেমি ডের জন্য ব্যাপারটা বেশ সহজ হয়ে গিয়েছে। প্রিমিয়ার লিগে ফুটবলাররা দারুণ ফর্মে ছিলেন, ডিফেন্স থেকে স্ট্রাইকিং এন্ড পর্যন্ত সবাই বেশ ভালো খেলছেন। বিশেষ করে আপনি আবার যদি গোলকিপারের কথা চিন্তা আপনি যদি ধরেন যে আশরাফুল রানা, তিনি কিন্তু বেশ দারুণ ফর্মে আছেন। আমরা জানি যে প্রিমিয়ার লিগে শেখ কাসেলের হয়ে গোলকিপিং করেছেন, 9 ম্যাচে মাত্র 4টা গোল খেয়েছেন। তো তার সামনে যে যিনি খেলবেন আবার ইয়াসির খান, শেখ কাসেলের, তিনিও কিন্তু বেশ ভালো ফর্মে আছেন। তার এই যে ডিফেন্স লাইন, একজন সেন্টার ব্যাক হিসেবে গোলকিপারকে যে সাপোর্টটুকু দেওয়া দরকার সেটা কিন্তু তিনি বেশ ভালোভাবে দিয়েছেন এবার প্রিমিয়ার লিগে। তার দিকেও কিন্তু তাকিয়ে থাকবে বাংলাদেশ ফুটবল দল। আপনি যদি এবার মিডফিল্ডে আসেন, মিডফিল্ডে আমার যেটা মনে হয় যে বাংলাদেশ গোটা টিমে এই একটা মাত্র জায়গায় একটু ফাঁক রয়েছে, জেমিডের কপালে ভাঁজ পড়তেই পারে এই মিডফিল্ড নিয়ে। আমরা যতটুকু জানি ক্যাপ্টেন জামাল খুব ভালো একটা ফর্মে নেই, প্রিমিয়ার লিগে তার সময়টা ভালো যাচ্ছে না। এছাড়া ইমন বাবু তিনি কিন্তু ইনজুরিতে ছিটকে গেছেন, তার জায়গায় আতিকুর রহমান ফাহাদ এসেছেন। তো মিডফিল্ডের সমস্যা বলছিলেন। এছাড়া ডিফেন্সে তো আমরা যতটুকু আপনি বললেন যে তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ এবং সুশান্ত ত্রিপুরা, এদের উপর আসলে ভরসা করা যায়। মিডফিল্ডের সমস্যা, স্ট্রাইকিং জোনে আসলে বাংলাদেশের সবসময়ই সমস্যা। স্ট্রাইকিং এ কি দেখছেন? স্ট্রাইকিং আপনি যদি ধরেন যে নাবিনাজ খান জীবন আছেন, তারপরে বিপুল আছেন, মতিন মিয়া আছেন, এই 3 জনের উপর বেশ ভরসা করতে পারে বাংলাদেশ। বিশেষ করে জীবনের কথা আলাদা করে বলতেই হয়। স্ট্রাইকার গত বছরখানেক ধরে ভালো ফর্মে আছেন, তার ফর্ম কিন্তু তিনি ধরে রেখেছেন। প্রিমিয়ার লিগে যদি তার খেলা দেখে থাকেন, আবাহনীকে টেনে নিয়ে যাচ্ছেন, 9 ম্যাচে প্রায় 6টা গোল করেছেন। এটা বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগে এটা আসলে চাকচিখানি কথা নয়। তো ওই ফর্মটুকু যদি এই ফর্ম নাবিনাজ খান জীবন আর মতিন মিয়া দুজনে কিন্তু কম্বোডিয়ার বিমানে উঠেছেন কিন্তু এই ফর্মের তুঙ্গে থাকা অবস্থা। তো বাংলাদেশ আজকের কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে এই দুজনের দিকে বিশেষ করে তাকিয়ে থাকবে। তবে আমার যেটা নাবিল মনে হয়, আপনি যেটা বলেছিলেন শুরুর দিকে, যে কন্ডিশন একটা বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যে গরম কম্বোডিয়াতে একটু হালকা, এটাই বলতে চাচ্ছিলাম নাবিল, হালকা শীত আমাদের দেশে পড়েছে। শীতের কন্ডিশনে বাংলাদেশ ফুটবলাররা প্র্যাকটিস করেছেন, প্রিমিয়ার লিগ খেলেছেন, কিন্তু এখন একটু গরমে গিয়ে পড়লে একটু সমস্যা হতে পারে। তবে আমি যেটা দেখেছি, জামাল ভাইয়া বলেছেন যে এই গরমটা বাংলাদেশের গ্রীষ্মকালের মতোই আবহাওয়া। সো ওই ব্যাপারটা হয়তো মানিয়ে উঠতে পারে। আবার একটা যেটা আমাদের দলের সবসময় আফসোস থাকে যে আমরা টার্ফে খেলতে পারি না। আজকে কিন্তু কম্বোডিয়ার মাঠে কিন্তু নাকি অসুবিধা, কারণ আমাদের দেশে কিন্তু আসলে আমরা সত্যিকার ঘাসের মাঠে খেলে থাকি, সেখানে কম্বোডিয়া আসলে অ্যাস্ট্রোটার্ফে খেলা হবে, সেটা কৃত্রিম ঘাসের মাঠ বলে পরিচিত। এটা তো অবশ্যই আসলে অসুবিধা হবে বলেই মনে করছেন কি? ওই পেসে আপনার বলের গতি ধরে রাখার ক্ষেত্রে সেক্ষেত্রে একটু বাংলাদেশ প্রবলেমে পড়তে পারে। আমাদের দেশে যে মাঠে খেলা হয়, সেই মাঠে কিন্তু আপনি যদি খেলার ধার বা খেলার গতি চিন্তা ভাবনা করেন, একটু স্লো হয়ে যায়, কিন্তু টার্ফে যখন খেলতে যাবে তখন কিন্তু স্পিডটা বেড়ে যাবে। ওই স্পিডটা মানিয়ে নিয়ে কতটুকু খেলতে পারে সেটাই এখন দেখার বিষয়। নাবিল, রাজু, আমরা একটু ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ফিরে যেতে চাই। বাংলাদেশ কম্বোডিয়া ম্যাচ নিয়ে আমরা আলোচনা করলাম। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে কিন্তু যথারীতি আসলে খেলা চলছে।